ভাবুন তো যদি আপনাকে কোথাও একা রেখে আসা হয় আর সঙ্গী হিসেবে যদি একটা ক্যাঙ্গারু তোমার সাথে থাকে তাহলে কেমন লাগবে তোমার। ঠিক আজকের গল্পেও কিছু এমনই ঘটতে চলেছে। গল্পের শুরুতে উয়ে নামের এক ব্যক্তি রকেটে বসে চাঁদের দিকে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় পাই নামের এক বিশাল অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসে। আর এটি সেই অ্যাস্ট্রয়েডের চেয়েও বড় ছিল যা এক সময় পৃথিবী থেকে ডাইনোসরকে বিলুপ্ত করেছিল। আর এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষ একটি পরিকল্পনা করেছিল। চাঁদের যে স্পেস স্টেশনে উয়ে যাচ্ছিল সেটিও এই কারণেই নির্মাণ করা হয়েছিল। সেই স্টেশনের ভিতরে ছিল অনেক বিপজ্জনক আধুনিক অস্ত্র যেগুলোর সাহায্যে গ্রহাণুকে ধ্বংস করে তার ধ্বংস সবশেষ চাঁদের মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। টানা 8 বছর কঠোর পরিশ্রম করার পর অবশেষে মানুষ এই মিশনে সফল হয়। আর এখন তাদের কাজ শেষ হবার পর উয়ে ও তার সমস্ত সঙ্গী পৃথিবীতে আসার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ফিরে আসার আগে উয়ে তার কমান্ডার জিঙ্কের সামনে নিজের ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিল। তবে কিভাবে সে তাকে প্রপোজ করবে তার প্রস্তুতি নিয়ে সে নিজের কক্ষে গিয়ে হেডফোনে গান লাগিয়ে একটা চিঠি লিখতে শুরু করে। ঠিক তখনই জু নামের এক অ্যাস্ট্রোনট আতঙ্কিত অবস্থায় কমান্ডার জিঙ্ককে এক জরুরি খবর জানায়। ঠিক শেষ মুহূর্তে তাদের অস্ত্রগুলির মধ্যে কিছু ত্রুটি দেখা দিয়েছিল, আর পরবর্তী আধা ঘন্টার মধ্যেই পাই গ্রহাণুর সমস্ত ধ্বংসাবশেষ চাঁদে আছড়ে পড়তে চলেছে। এই খবর পাওয়া মাত্রই কমান্ডার জিঙ্ক দ্রুত স্পেস স্টেশন খালি করার আদেশ দেয়। এরপর সবাই দ্রুত তাদের রকেটের দিকে ছুটতে শুরু করে, কিন্তু উইয়ে তখনও নিজের প্রেমপত্র লেখায় খুব ব্যস্ত ছিল এবং কানে হেডফোন লাগিয়ে রাখার কারণে সে কোনো সতর্কতা অ্যালার্মও শুনতে পায়নি। কিছুক্ষণ পর হঠাৎ তার চোখ রকেটের দিকে যায়, আর সেটি দেখেই দ্রুত স্টেশনের দিকে দৌড় দেয়। তবে তখনও সেখানে 6টি রকেট উপস্থিত ছিল, যা দেখে উয়ে কিছুটা স্বস্তি অনুভব করলো। কিন্তু ঠিক তখনই একসঙ্গে 5টি রকেট উড়ে যায়। এখন উয়ের সামনে কেবল একটি শেষ রকেট অবশিষ্ট ছিল। সে বারবার নিজের দলের সঙ্গে যোগাযোগ করার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু যখন সে আর উপায় খুঁজে পায় না তখন সে নিজেই রোভার চালিয়ে রকেটের দিকে ছুটতে শুরু করে। তবে ঠিক তখনই তার পথে এক বিশাল গর্ত এসে পড়ে এবং তার রোভার সোজা গিয়ে গর্তে পড়ে যায়। যতক্ষণে সে নিজেকে গর্ত থেকে বের করতে পারে ততক্ষণে শেষ রকেটটিও উড়ে যায়। এরপর একে একে গ্রহাণু ধ্বংসাবশেষ তার চারপাশে পড়তে শুরু করে, আর এর থেকে বাঁচার জন্য উয়ে একটি অন্য গর্তে লুকোনোর পরিকল্পনা করে। কিন্তু ঠিক তখনই ধ্বংসাবশেষের একটি বড় অংশ সরাসরি সেই গর্তেও পড়ে, যার ফলে উয়ে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। এবং যখন সে জ্ঞান ফিরে পায় তখনও সে বিশ্বাস করছিল যে পৃথিবী থেকে তাকে খুঁজে বের করা খুব কঠিন হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বিশাল গ্রহাণু সরাসরি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। পরবর্তী 6 মাস ধরে উয়ে বারবার পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ঠিকই, কিন্তু কোনোভাবেই সফল হতে পারে না। শেষমেশ সে বিষম্য হয়ে নিজের ভাগ্যকে মেনে নেয়। সৌভাগ্যক্রমে বেঁচে থাকার জন্য তার কাছে পর্যাপ্ত খাবার ও জল ছিল। সমস্ত শহীদদের শ্রদ্ধা জানানোর পর উয়ে সিদ্ধান্ত নেয় যে তার সমস্ত ইচ্ছে পূরণ করবে। তার প্রথম ইচ্ছে ছিল যে কিছুক্ষণ কমান্ডার জিঙ্কের কক্ষে সময় কাটানো, কিন্তু সমস্যা ছিল সে জিঙ্কের কক্ষের পাসওয়ার্ড জানতো না। আর দ্বিতীয় ইচ্ছে ছিল চাঁদের পৃষ্ঠে স্কেটিং করা। শুরুতে সে বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু দিনের পর দিন চেষ্টা করার পর অবশেষে স্কেটিং করতে সফল হয়েছিল। তবে এখনো সে জিঙ্কের কক্ষের পাসওয়ার্ড খুঁজে পায়নি, তাই উয়ে এবার রেগে গিয়ে পুরো দরজাটাই উড়িয়ে দিল। তারপর সে জিঙ্কের একটি ছবির সঙ্গে ডেটে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ডেট করার সময় ভুলবশত জিঙ্কের ছবির মুখের উপর কেচাপ পড়ে যায়, আর সেই সুযোগে উয়ে জিঙ্কের ছবিকে চুমু খেয়ে ফেলে। কিন্তু সে জানতো না সেই মুহূর্তে স্পেস স্টেশনের সম্পূর্ণ দল তাদের নতুন হেডকোয়ার্টার থেকে তাকে লাইভ দেখছিল। উয়ের এই কাণ্ড দেখে সবাই তারা চুপচাপ মুখ ঘুরিয়ে নেয়, আর অন্যদিকে জিঙ্ক হতবাক হয়ে তাকিয়ে দেখে। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে তারা শুধু উইকে দেখতেই পারছিল, কিন্তু কোনো কথা বলতে পারছিল না। যেহেতু উই কোনো বিপদে ছিল না, তাই জিঙ্ক সিদ্ধান্ত নেয় যে তার রেস্কিউ মিশন বাতিল করা হবে। ঠিক তখনই চেয়ারম্যান ইং ঘোষণা করেন যে সরকার আগামী 30 দিনের মধ্যে উয়ের এই নতুন জীবন পুরো বিশ্বের সামনে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। আসল বিষয় ছিল অ্যাস্ট্রয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খাওয়ার পর 30% ভূমি জলের নিচে ডুবে গিয়েছিল, যার ফলে মানুষের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। এখন উয়েকে সরকার মানুষের কাছে নতুন আশা হিসেবে তুলে ধরতে চায় যে দেখো এই মানুষটা একা পড়ে গিয়েছে, তবুও সে তার জীবন সে চালিয়ে যাচ্ছে। কিন্তু মহাকাশচারী জু একেবারে উইকে এই কাজের জন্য দেখতে চায়নি। জু মনে করতো উয়ে এই দায়িত্বের জন্য যোগ্য নয়। তখন জিঙ্ক তাকে জানায় যে তারা উয়ের কণ্ঠস্বর ডাব করে বিশ্ববাসীর সামনে ব্রডকাস্ট করবে, যাতে তারা নিজেদের ইচ্ছে মতো উয়ের মুখ থেকে কথা বের করতে পারে। এরপর জিঙ্ক রেডিওর মাধ্যমে বিশ্বের সামনে উয়ের সম্পর্কে একটি মিথ্যে গল্প প্রকাশ করে। গল্পটি এমন ছিল যে উয়ে তার সদস্যদের বাঁচানোর জন্য নিজেই রকেটে সিট ছেড়ে দিয়েছিল। একই সঙ্গে জিঙ্ক সবার সামনে ঘোষণা করে যে উয়ের নতুন জীবনের ব্রডকাস্টের কথা। এদিকে 196 দিন পার হয়ে যাবার পর একদিন উয়ে একটি ওষুধ নিতে ওয়্যার হাউসে যায়। অন্যদিকে হেডকোয়ার্টারে উয়ের ভয়েস ডাব করার জন্য ফলোলিস নামের এক ভয়েস আর্টিস্টকে আনা হয়, তবে তাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। ঠিক সেই মুহূর্তে উয়ে ওয়্যার হাউসে গিয়ে একটি নতুন ও অজানা জিনিসের লক্ষ্য করে। প্রথমে সে ভেবেছিল এটি একটি সুন্দরী মেয়ে, তাই সে তার সাথে কথা বলা শুরু করে। কিন্তু যখন সে কাছে গিয়ে ভালো করে তাকায় তখন দেখে এটি আসলে বিশাল আকৃতির ক্যাঙ্গারু। ঠিক সেই সময় লাইভ স্ট্রিম চালু করা হয়, আর ক্যামেরা সরাসরি সেই ক্যাঙ্গারুর মুখের দিকে চলে যায়। এদিকে এইসব ঘটনা সম্পর্কে কিছুই জানতো না ফলোলিস। ক্যাঙ্গারুর ঠোঁটের নড়াচড়ার সঙ্গে তাল মিলিয়ে সে ডাবিং করা শুরু করে। জিঙ্ক তৎক্ষণাৎ ফলোলিসকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে এই ঘটনাগুলো অনেক দূর গড়িয়ে গিয়েছিল এবং
এবং বহু মানুষ এটি দেখে ফেলেছিল। এই ভুলের জন্য জিঙ্ক এবং জুকে চেয়ারম্যানের সামনে হাজির হতে হয়। তারা ব্যাখ্যা করে যে তাদের রিসার্চ টিম কং নামের ক্যাঙ্গারুকে বেস স্টেশনে ফেলে এসেছিল। অন্যদিকে লাস্ট নামের যে ব্যক্তি উয়ের ভয়েস ওভার করছিল সে ছিল কেবল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে বিভিন্ন জিনিসের ভয়েস ওভার করত। এই ভুল বুঝতে পেয়ে জিঙ্ক সিদ্ধান্ত নেয় যে তারা ভিডিও ডাব করার পরিবর্তে এটি একটি গল্পের আকারে শোনাবে। ওদিকে মহাকাশ স্টেশনে উয়ে ক্যাঙ্গারু কংকে নিজের দিকে টানতে চায়, তাই সে নিজেকে একটি মেয়ে ক্যাঙ্গারুর মতো সাজিয়ে নেয়। কিন্তু যখন কং আসল পরিচয় বুঝতে পারে তখন সে উয়েকে মারধর করা শুরু করে। এই দৃশ্য দেখে ফলোলিস উচ্চ স্বরে হাসতে শুরু করে। এরপর জিঙ্ক সমস্ত ভুলের দায় সে নিজের কাঁধে নেয়। ঠিক তখনই সে জানতে পারে যে স্পেসশিপে কং এবং উয়ের মধ্যে একটি ফাইটিং ম্যাচ হতে চলেছে আর সবাই উত্তেজিত হয়ে সেই ম্যাচ দেখতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর কং নিজের শক্তি দেখিয়ে উয়ের পেটে সজোরে আঘাত করে, যার ফলে উয়ের সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। উয়ের এই অবস্থা দেখে জিঙ্ক তার সাথে কথা বলার চেষ্টা করে, আর যখন উয়ের জ্ঞান ফিরে আসে তখন সে কমিউনিকেশন চ্যানেলে কিছু সংকেত দেখা মাত্রই উয়ে খুশিতে কেঁদে ফেলে। যদিও সে কাউকে শুনতে পাচ্ছিল না, তবে এই অনুভূতি তার জন্য যথেষ্ট ছিল যে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে আছে। এরপর উয়ে এবং কিং নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা তাদের রোভার নিয়ে ধ্বংসপ্রাপ্ত অ্যাপোলো 18 এর কাছে যাবে, যাতে সেটিকে ব্যবহার করে লুনার স্টেশন পর্যন্ত পৌঁছানো যায়। এর কারণ সেখানে একটি রকেট ছিল যার সাহায্যে তারা পৃথিবীতে ফিরে যেতে পারত। এরপর সে পুরো মনোযোগ দিয়ে স্পেসক্রাফট মেরামত করতে শুরু করে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। যখন জিঙ্ক উয়ের ফাইল চেক করে তখন সে জানতে পারে যে উয়ে আসলে একজন ফ্লাইট ডাইনামিক ইঞ্জিনিয়ার যে বর্তমানে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করছিল। তার 282তম দিনে উয়ে জানায় যে তাদের ভাঙা ইঞ্জিনের কারণে রোভারের একটি ওজন সীমাবদ্ধতা ছিল, যার ফলে কিংকে সেখানেই রেখে যেতে হবে। কিন্তু কং জোরপূর্বক তাকে আবার নিজের বেসে ফিরে নিয়ে আসে। ঠিক তখনই উয়ের মনে পড়ে যে সেখানে থাকা একটি অস্ত্রকে প্রোটোটাইপ ইঞ্জিনের মতো ব্যবহার করতে পারে, কিন্তু এতে অনেক বিপদ ছিল। তবে কং উয়ের তবুও পাশে থাকার সিদ্ধান্ত নেয়। আর এই কথা শুনে মহাকাশচারী জু পুরো টিমকে জানায় যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে, তবে সূর্য ডোবার আগেই উয়েকে বেসে ফিরিয়ে আনা কঠিন হবে, কারণ প্রোটোটাইপ ইঞ্জিন সৌরশক্তি দ্বারা প্রচলিত হতো। যদিও চাঁদের একদিন পৃথিবীর 14 দিনের সমান, তবুও যদি উয়ে কন্টিনিউ চালিয়ে যায় তাহলেও সে সময় মতো সেখানে পৌঁছাতে পারবে না। সবাই মনে করছিল এ কাজ অসম্ভব, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই উয়ে উল্টো দিকে চালানো শুরু করলো। আসলে সে সূর্যের আলো থেকে বের হতে পারতো না, কারণ চাঁদে সূর্য ডুবে গেলে তাপমাত্রা এতটাই কমে যায় যে সে জমে মারা যেতে পারত। এই দেখে জিঙ্ক বুঝতে পারে উয়ে সূর্যের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলবে, যাতে তার কাছে পুরো 41 দিনের সময় থাকে। তবে 28তম দিনেই কং এবং উয়ে সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা নিজেদের একে অপরের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে কেউ পথ হারিয়ে না ফেলে। বহুদিন ধরে এক নাগারে চালানোর পর তারা অবশেষে ইঞ্জিনের কাছে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর কং একটি বোতাম বারবার টিপতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে সেটি কোনো ভুল বোতাম ছিল না। এই বিপজ্জনক কাজের জন্য উয়ে কংকে একটি কন্টেনারের ভিতরে বন্দি করে রাখে। এরপর তারা দুজনেই নিজের বেসের দিকে ফিরে যেতে শুরু করে, কিন্তু পথের মধ্যে কং এর কন্টেনার ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। আর যখন উয়ে সেটি বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। উয়ে জানতো সে যদি কংকে উদ্ধার করতে ফিরে যায় তবে সূর্যের আলো হারিয়ে ফেলতে পারে, যা তাদের পুরো পরিকল্পনাকে ধ্বংস করে দিবে। একসময় সে কংকে পিছনে ফেলে সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই ঘটনাটি দেখে সবাই হতবাক হয়ে যায়। এমনকি উয়েরও মন চাইছিল না যে সে কংকে ফেলে রেখে যাক। তাই মাত্র কয়েক সেকেন্ড পর উয়ে হঠাৎই সম্পূর্ণ গতিতে ঘুরে কং এর দিকে ফিরে যায়। অবশেষে কিছুক্ষণ পর সে কং এর কাছে পৌঁছে যায়, কিন্তু সব হিসাব অনুযায়ী এখন সবাই বিশ্বাস করছিল যে তারা সময় মতো ফিরে আসতে পারবে না। এই কারণে জিঙ্ক দ্রুত সবাইকে লুনাডো খুঁজে বের করার নির্দেশ দেয়, যাতে তার ব্যাটারির সাহায্যে উয়ে তার বেসে ফিরে যেতে পারে। এদিকে দীর্ঘ সময় ধরে টানা গাড়ি চালানোর ফলে উয়ে ও কং দুজনেই প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই সূর্য ডুবে যাওয়ার কারণে তাদের ব্যাটারিতে মাত্র 5 ঘন্টা শক্তি বাকি ছিল। কিন্তু হঠাৎ করেই লুনার ডক অ্যাক্টিভ হয়ে ওঠে, তবে পাওয়ার সেভিং মোডে থাকার কারণে এটি তাদের সাহায্য করতে পারছিল না। অন্যদিকে বেস থেকে 55 কিলোমিটার দূরে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে রোভার বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে উয়ে ও কংকে বাধ্য হয়ে মহাশূন্যের বাইরে আসতে হয়। এদিকে অ্যাস্ট্রোনট জো লুনার ডগের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে সেটিকে উয়ের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথের মাঝেই ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে লুনার ডগ একটি বিশাল গর্তে পড়ে যায়। এটি দেখে পৃথিবীতে থাকা সবাই প্রচন্ড হতাশ হয়ে পড়ে। অন্যদিকে উয়ে ও কং তারা দেখতে দেখতে নিজেদের মধ্যেই কথা বলতেছিল। ঠিক তখনই উয়ে আবারও জিঙ্কের স্মৃতির মধ্যে হারিয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে কং কাচের প্রতিফলন অনুসরণ করে এদিক ওদিক দৌড়াচ্ছে। এটি দেখে উয়ের মাথায় একটি বুদ্ধি আসে। সে কং এর পিঠে একটি স্লেজ বেঁধে দেয় এবং তার কেটিং প্র্যাকটিস এখানে কাজে লেগে যায়। এখন তারা দুজনেই দ্রুত গতিতে সামনের দিকে ছুটছিল, কিন্তু ঠিক তখনই তাদের সামনে একটি বিশাল গর্ত এসে পড়ে। এই গর্তটি পার করার জন্য উয়ে খুব বুদ্ধিমত্তার সাথে নাইট্রোজেন ট্যাঙ্ক ব্যবহার করে। তার এই সাফল্য দেখে পৃথিবীতে সবাই আনন্দে উল্লাস হয়ে ওঠে এবং এখন সবার মনে নতুন করে আশা জেগে ওঠে। অন্যদিকে
অন্যদিকে তার এই সাহসিকতার জন্য ওয়েকে পৃথিবীতে নানান সম্মান প্রদান করা হয়, আর এই পুরস্কারগুলো নেওয়ার জন্য চেয়ারম্যান নিজেই যেতেন। এখন জিঙ্ক চেয়ারম্যানকে জানায় আগামী 3 মাসের মধ্যেই কমিউনিকেশন সিস্টেম ঠিক হয়ে যাবে, যার পর তারা ওয়ের সাথে আবার যোগাযোগ করতে সক্ষম হবে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছিল, কিন্তু কেউ জানতো না যে পাই গ্রহাণুর বিশাল এক অংশ এখনো তাদের জন্য এক ভয়ানক বিপদ হয়ে অপেক্ষা করছে। অন্যদিকে উই ও ক্যাং নিজেদের মধ্যেই খেলা করছিল। ঠিক তখনই কং ভুলবশত কিছু তার স্পর্শ করে ফেলে, যার ফলে স্ক্রিনে আগের মতনই কিছু সংকেত ভেসে ওঠে। এটি দেখে উইয়ের মনে হতে থাকে যে হয়তো পৃথিবীতে আর কেউই বেঁচে নেই, এবং আগের বারও হয়তো কংই ভুলবশত তারগুলোর সঙ্গে নড়াচড়া করেছিল, যার ফলে সেই সব সংকেত এসেছিল। এই চিন্তা করে উয়ে খুব মন খারাপ করে ফেলে। এদিকে জিং তার সমস্ত শক্তি দিয়ে যোগাযোগ ব্যবস্থা আবার ঠিক করার কাজ শুরু করায়। কয়েকদিন পর উয়ে কং এর জন্য একটি নারী ক্যাঙ্গারু খেলনা তৈরি করে এবং সবকিছু রীতি টানার সিদ্ধান্ত নিয়ে মহাশূন্যের বাইরে বেরিয়ে যায়। উয়ে ভীষণভাবে হতাশ হয়ে পড়েছিল, তাই জিং পুরো পৃথিবীকে জানিয়ে দেয় উয়ে আসলে কি অনুভব করছে। তাই সে সবার কাছে আবেদন জানায়, অনুরোধ করে যেন সবাই তাদের টর্চ লাইট চাঁদের দিকে ধরে রাখে। এদিকে ওয়ে পেস কার্ট থেকে দূরে সরে গিয়ে নিজের হেলমেট খুলতেই যাচ্ছিল, ঠিক তখনই তার চোখে পড়ে পৃথিবী থেকে আসা আলোর ঝলকানি। এটি দেখেই সে হাঁটু হেরে বসে কান্নায় ভেঙে পড়ে। এরপর বেসে ফিরে গিয়ে ওয়ে যখন কমিউনিকেশন বাটন চালু করে, তখন অবশেষে তার সকল কর্মীদের কণ্ঠ শুনতে পায়। তারা জানায় যে পৃথিবীতে তার লাইভ স্ট্রিম চলছে, কিন্তু এত কিছুর পরও ওয়ে কিছুই বলছিল না। তাই সবাই মিলে জিংকে তার সামনে নিয়ে আসে, আর যখনই জিং তাকে হ্যালো বলে উয়ে আনন্দে উজ্জ্বল হয়ে উঠে। এরপর পরবর্তী কয়েকদিন ধরে সমস্ত ইঞ্জিনিয়াররা তার স্পেসক্রাফট মেরামত করতে সাহায্য করে, কিন্তু সত্যি বলতে ওয়ে শুধুমাত্র জিংকে দেখলেই খুশি হতো। অবশেষে স্পেসক্রাফট প্রস্তুত হবার পর এক রাতে ওয়ের সুযোগ হয় জিংকের সাথে একা কথা বলতে। এই সময় ওয়ে তাকে জানায় সে শুধুমাত্র জিংকের জন্যই মেইনটেনেন্স ডিপার্টমেন্টে যোগ দিয়েছিল। আসলে শুরুতে সে এই ভেবে কাজ করতে চায়নি, কিন্তু একদিন যখন জিংকে তার পাশ দিয়ে যেতে দেখেছিল, তখনই তার মনে ভালোবাসার ঝড় উঠে এবং সে সিদ্ধান্ত নেয় যে চাঁদে গিয়ে এই মেয়ের জন্য আমি থাকবই। আর এই ভাবনা নিয়ে ওয়ে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে ছোটখাটো কাজ করতেও রাজি হয়ে যায়। তার এই কথা শুনে জিংকও জানায় সেই দিন যখন রকেট উঠছিল তখন সে ওয়েকেও দৌড়াতে দেখেছিল, কিন্তু দুঃখের বিষয় সে আর তখন অপেক্ষা করতে পারত না। তাদের এই কথোপকথনের মধ্যে কেউ খেয়ালই করেনি এক বিশাল গ্রহাণু দ্রুত পৃথিবীর দিকে ধেয়ে আসছে। পরের দিন ওয়ে ও কং অবশেষে পৃথিবীতে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় এবং তাদের দলের সাহায্যে তারা নিরাপদে স্পেসক্রাফট লঞ্চ করতে সক্ষম হয়, যা দেখে সবাই খুব আনন্দিত হয়ে ওঠে। কারণ ওয়ে এবং কং চাঁদে 923 দিন কাটানোর পর অবশেষে তারা স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই জুএক্স জরুরি সভা ডেকে সবাইকে পাই গ্রহাণুর বিশাল সেই অংশের কথা জানায়, যা ভয়ানক গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। অন্যদিকে চেয়ারম্যানের মতে শুধুমাত্র একজন ব্যক্তি তাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে, আর সেই ব্যক্তি আর কেউ নয় ওয়ে, কারণ তার মহাশূন্যযানের ইঞ্জিন নিজেই এক ধরনের অস্ত্র হিসেবে কাজ করতে পারে। এটি শুনে জিং দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয় এবং যা দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু সে ওয়ের সাথে কথা বলার আগেই ওয়ে নিজের আসন্ন বিপদের কথা সে আগেই জেনে যায়। আসলে হেডফোনের মাধ্যমে সে আগেই সবকিছু শুনে ফেলেছিল, তাই সে জানতো যে মিসাইলগুলোর কোনো ইঞ্জিন নেই। এর মানে তাকে নিজেই সেগুলোকে নিয়ে অ্যাস্ট্রয়েডের দিকে ধেয়ে যেতে হবে এবং মিসাইল অ্যাক্টিভ হওয়ার আগেই তার স্পেসক্রাফটে ফিরে আসতে হবে। এই মিশন থেকে তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম ছিল, তবুও সে দায়িত্ব কাঁধে তুলে নিল, কারণ সে জানতো এখন পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র তারই। বিদায়ের আগে সে জিংকে বলল, আমি যদি ফিরে না আসি তাহলে নিজের জন্য কাউকে খুঁজে নিও, কারণ আমি চাই না তুমি একা দুঃখী জীবন কাটাও। ওয়ের এই কথায় জিং কিছু বলার আগেই পৃথিবীর সব মানুষকে আন্ডারগ্রাউন্ড ব্যাংকে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এরপর ওয়ে প্রথমে কংকে শক্ত করে তার সিটে বেঁধে দেয় যেন সে পৃথিবীতে নিরাপদে ফিরে যেতে পারে, কিন্তু কং তার বন্ধুকে একেবারে ছেড়ে যেতে চাইছিল না। তাদের আলাদা হওয়া মাত্রই ওয়ের স্পেসক্রাফট বিশাল কিছু পাথরের মধ্যে আটকে যায়, আর তারই মধ্যে একটি পাথরের সাথে ধাক্কা লেগে তার স্পেসক্রাফট ভয়ানকভাবে গোল গোল ঘুরতে শুরু করে। নিয়ন্ত্রণ ফিরে পেতে ওয়ে বাধ্য হয় তার একটি কম্পার্টমেন্ট বিচ্ছিন্ন করতে। তারপর তার মিসাইলগুলো ঠিকঠাক ছিল, কিন্তু এখন তার ইঞ্জিনই আলাদা হয়ে যায়। তখনই জিং জানতে পায় যে পায়ের সেই অংশ তার পাশ দিয়ে অতিক্রমণ করতে চলেছে, আর সে কোনো মতেই ওয়েকে মরতে দিতে চাইছিল না। এই কথা শুনতেই ওয়ে তাকে বলে কেবল তার এখন পৃথিবীকে বাঁচানোর কথা ভাবা উচিত। সাথেই তার স্পেসক্রাফট পায়ের দিকে ঘুরিয়ে লাইফ টাইম শুরু করতে বলে। এরপর সে মিসাইল ডিটাচ করার সাথে সবাইকে তার সহযোগিতার ধন্যবাদ জানায়। সাথেই সে সবাইকে জানায়, আমি সব সময় ভাবতাম সামনে থাকা লোকেরা মারা যাবে, নয়তো পিছনে থাকা লোকেরা, তবে মাঝখানে কাজ করাটা সবচেয়ে নিরাপদ। কিন্তু আজ আমি নিজে ঠিক সেই মাঝখানে দাঁড়িয়ে আছি, পৃথিবী আর অ্যাস্ট্রয়েডের মাঝে। এরপর সে জিংকের পছন্দের গান শুনতে শুনতে গ্রহাণুর দিকে এগোতে শুরু করে। এই সব দেখে জিংকের সাথে সাথে বাকি সবাই কান্না করছিল। অ্যাস্ট্রয়েডের কাছাকাছি পৌঁছেতেই জিং মিসাইলের বোতাম চাপার চেষ্টা করলো, কিন্তু পারছিল না। আর সেই সময় তার মাথা শুধু ওয়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে আসছিল। ঠিক তখনই ওয়ে তার দায়িত্ব মনে করিয়ে দিয়ে বোতাম টিপতে বলল।
কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল এক বিস্ফোট ঘটলো আর সেই গ্রহাণু ছোট ছোট টুকরোতে বিভক্ত হয়ে গেল। ছোট ছোট টুকরোগুলো পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়ে তারার মতো ঝলমল করছিল। লাখো মানুষের সাথে ক্যাঙ্গারুও তা দেখতে পাচ্ছিল। ঠিক তখনই ভিড়ের মাঝে থেকে এক ছেলে তার বোনকে বলল যে আজ তারা মুনম্যানের জন্যই বাড়িতে ফিরতে পারবে। পরবর্তী 10 বছরে সবার কঠোর পরিশ্রমের ফলে পৃথিবী আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছিল। এরপর মহাকাশ কর্মচারী নতুন চেয়ারম্যান লুসি সবাইকে জানালেন যে মানুষ আবার চাঁদে যাওয়ার জন্য প্রস্তুত। এদিকে জিঙ্কো আবার চাঁদে যাওয়ার জন্য তৈরি ছিল। চাঁদে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে আগের অভিযানের স্মৃতিগুলো দেখতে পেল, যা দেখে তার চোখ আনন্দে চকচক করছিল। এরপর তার এক সঙ্গী সঙ্গে পৃথিবীর দিকে তাকিয়ে সে বলল যে 10 বছর আগে বিস্ফোরিত গ্রহাণু ধ্বংস সবশেষ এখনো পৃথিবীর চারপাশে রিংয়ের মতো ঘুরছে, যা চিরকাল তাদের মুনম্যানের কথা মনে করিয়ে দিবে। বলুন তো, যদি তোমারও কখনো সুযোগ আসে তাহলে চাঁদে কি কখনো যেতে চাইবে? কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।